নমস্কার বন্ধুরা, তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, খুবই ইন্টারেস্টিং ভিডিও। আজকে আমাদের এখানে যেটা দাঁড়িয়ে রয়েছে হিমালয়ান 411 দাঁড়িয়ে রয়েছে, ওটার আজকে ওনারশিপ রিভিউ ভিডিও বানিয়ে নেব। তো আমাদের সঙ্গে আজকে রয়েছে মিস্টার অর্ণবদা রয়েছে। তো হ্যালো। তো আজকে অর্ণবদা তোমার কাছ থেকে জানবো যে তুমি যে এটা ওন করছো হিমালয়ানের 411, ওর সম্বন্ধে আমরা ডিটেলসটা জেনে নিব। তো অর্ণবদা, দেখতে পাচ্ছি যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে খুবই তো মেন কন্ডিশনে তুমি রেখেছো, পুরো মেনটেন করে গাড়িটা রেখেছো, অ্যাক্সেসরিজ অলরেডি লোডেড আছে। তো যাই হোক, তো আজকে জেনে নেবো মেন কারণ হচ্ছে তোমার এই গাড়ি চালিয়ে এতদিন চালাচ্ছ তার এক্সপিরিয়েন্সটা কেমন। তার আগে জেনে নেবো এই গাড়িটা কতদিন হলো। গাড়িটা অ্যাকচুয়ালি হলো এই জাস্ট আগস্টের 7 তারিখে, মানে আজকে 4 তারিখ, 5, 6, 7 তারিখ। 7 তারিখে গাড়িটা হবে পুরো 3 বছরের। আচ্ছা, পুরো 3 বছর। এবার বলো। আচ্ছা, 3 বছরের মধ্যে 3 বছরের মধ্যে কত কিলোমিটার মতো চালিয়ে নিয়েছো? গাড়ি 3 বছরের মধ্যে গাড়ি 86,000 কিলোমিটার ঘুরে ফেলেছে। অলরেডি 86,000 কিলোমিটার গাড়ি আমি কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, প্রচুর গাড়ি ঘুরিয়েছি। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমার কাজের পারপাসে আমাকে অনেক দূর দূর যেতে হয়, তো আমি বেশিরভাগ টাইমটা আমি তো তুমি দূর ট্রাভেল করো, প্লাস তুমি লংয়েও আমার কাজের পারপাসে আমাকে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ। তা আচ্ছা, আরেকটা জিনিস জেনে নেব, তুমি যখন গাড়িটা কিনছিলে তো তুমি এটা হিমালয়ানটা চুজ করলে কেন? দেখো, হিমালয়ান চুজ করার কারণ 3 বছর আগে যদি প্রিভিয়াসে যদি যাও, 3টে বছর আগে, তখন কিন্তু অ্যাডভেঞ্চার ক্যাটাগরিতে এরকম কিন্তু কোনো অপশান ছিল না। এবছর যেরকম মানে এখন যেরকম বা নাও ডেজ যেরকম হচ্ছে কি বলতো, অনেক রকমের অপশান থেকে আছে। এক্সপালস আছে, এক্সপালস 210 আছে, তারপর হিমালয়ান 450 চলে এসছে, কেটিএম এর দুটো মডেল 250 প্লাস 390, তারপর হচ্ছে গিয়ে BMW 310, দেন অনেকগুলো অপশান থাকছে যেটা চুজ করা যায়। বাট আমি 3 বছর আগে যখন নিয়েছিলাম তখন অ্যাডভেঞ্চার ক্যাটাগরিতে যদি ছিল তাহলে হচ্ছে হিমালয়ান ছিল, হিরো এক্সপালস 210 ছিল, আর হচ্ছে গিয়ে কেটিএম অ্যাডভেঞ্চার 390 আর BMW G310 GS যেটা ছিল। তো অর্ণবদা, জেনে নিব তো তুমি এই হিমালয়ানটা চুজ করলে কেন? এতগুলো অপশন যাতে তোমার কাছে অ্যাভেলেবেল ছিল, তাহলে হিমালয়ানটা কেন নিলে? এটা একটা সুন্দর একটা স্টোরি আছে, তোমাকে ফার্স্টে বলি স্টোরিটা। দেখো, হিমালয়ানটা চুজ করার কারণ হচ্ছে গিয়ে কি, 1 নম্বর হচ্ছে গিয়ে আরির রয়্যাল এনফিল্ডের। ওকে, আচ্ছা, রয়্যাল এনফিল্ড আমার প্রথমে রয়্যাল এনফিল্ড আমি হিমালয়ান চুজ করিনি, কারণ আমার তেমন ভালো লাগতো না গাড়িটা, লুক বা তেমন ভালো লাগতো না। ঠিক আছে, বাট আমি প্রথমে নিতে চেয়েছিলাম কিন্তু কেটিএম অ্যাডভেঞ্চার 390, বাট আনফর্চুনেটলি কেটিএম অ্যাডভেঞ্চার 390 তখন একটাই মডেল আসতো যার সিট হাইট ছিল 855, আর আমার হাইট হচ্ছে গিয়ে 55। তো সেই জায়গায় 855-এ আমার কিন্তু বাইকটা স্ট্রাগল করা হচ্ছে গিয়ে অনেকটাই চাপের হয়ে গেছিল ইস্যুর জন্য, ওটা ক্যান্সেল। দেন তারপর আমি ভাবলাম যে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কেটিএম গেছে, দেন যদি আমি একটু প্রিমিয়াম সেগমেন্টে যাই তাহলে BMW G310 GS ছিল। তো G310 GS কনসিডার ছিল, পাটা সমস্ত কিছু পেয়ে গেছিলো, একদম কনফিডেন্সের সাথে গাড়ি চালাতে পারছিলাম। কিন্তু মেন ইস্যু হচ্ছে কি, আমার বাড়ি জায়গায় যে জায়গাতে, সেই জায়গা থেকে কলকাতা প্রায় নিয়ার অ্যাবাউট 150 কিলোমিটার, সার্ভিসিং ইস্যু। ঠিক আছে, প্লাস হচ্ছে কি ওর সার্ভিস কস্টটা খুব প্রিমিয়াম সেগমেন্টে আসছে, তো সার্ভিস কস্টটাও বেশি থাকে। আচ্ছা, আর একটা কথা জেনে নিব যে তুমি হিমালয়ানটা কেন চুজ করলে, মানে আমি এই সেগমেন্টে অফরোডিং সেগমেন্টে এলে কেন? দেখো, অফরোডিং সেগমেন্টে এলাম কারণ হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে অ্যাডভেঞ্চার বাইক যেগুলো থাকে না, ওগুলো তুমি মোস্ট কমফোর্টেবল বাইকই হয়। কারণ এর যে সাসপেনশন, ফ্রন্ট সাসপেনশন বলো বা রিয়ার সাসপেনশন, এটা যে কোনো অ্যাডভেঞ্চার বাইক হতে পারে। ঠিক আছে, ফ্রন্ট সাসপেনশন বলো বা রিয়ার সাসপেনশন বলো, এদের সাসপেনশনটা খুব সফট হয়। তো যে জায়গায় তুমি কিলোমিটার থেকে কিলোমিটার 100-200 কোনো ব্যাপার নেই, ইজিলি তুমি এক টানে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, সেই কারণে হচ্ছে কি অ্যাডভেঞ্চার বাইক জাস্ট মানে এগুলো হচ্ছে কি অফরোডও তুমি করতে পারবে, প্লাস কমফোর্টেবল রাইডও করতে পারবে, প্লাস হচ্ছে কি ছোটখাটো অ্যাডভেঞ্চারেও তুমি যেতে পারবে একদম। অনলি ফর সিটি রাইড ছাড়া, অনলি ফর সিটি রাইড। সিটি রাইড দেখো, সিটি রাইডে তোমার যদি সেকেন্ডারি একটা কোনো বাইক থাকে তার জন্য তুমি সিটি রাইড করতে পারো, বাট সিটিতে হ্যাঁ, সিটি রাইড একটু প্রবলেম হয়, কারণ একটু হেভি বাইক, এত বড় হুইল বেস আছে, তো সেই জায়গায় সিটিতে ম্যানুভার করতে একটু প্রবলেম হয়। যাই হোক, এগুলো তো জানলাম তোমার কাছ থেকে। আমি মেন জিনিসে চলে আসবো, তুমি এতদিন এই গাড়িটা চালিয়ে কি এক্সপিরিয়েন্স গেইন করলে এবং এই গাড়িটা প্লাস পয়েন্ট কি, আমরা কি কি জেনে নেবো, কেন এই গাড়িটা কেন কিনবে লোকে? গাড়ি হিমালয়ান 411, 450 কথা ছেড়ে দাও, ওটা পরে কোনো যদি ভিডিওতে আসে তুমি ওটা ডিসকাস করে নিবে। 411-এর কথায় যদি আসি, দেখো 411-এর মেনলি যেটা সব থেকে বেস্ট পয়েন্ট হচ্ছে কি বলতো, লং স্ট্রোক ইঞ্জিন। লং স্ট্রোক ইঞ্জিন হওয়ার জন্য কি হচ্ছে, ইনিশিয়াল পাওয়ার বলো বা গাড়ির যে টর্কটা হাই, যার জন্য কি হচ্ছে, তুমি যে কোনো জায়গায় ধরো কোনো খুব মানে খুব খারাপ অফরোড আছে না, তারপরেও কিন্তু গাড়ি ইজিলি বা খারাপ টানেও গাড়ি ইজিলি টানতে পারবে। কারণ কি, কারণ ওর টর্কটা বেশি আছে, প্রডিউস করে দিচ্ছে। আচ্ছা, এটা একটা প্লাস পয়েন্ট। 2 নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে কি, 2 নম্বর প্লাস পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে কি, রয়্যাল এনফিল্ডের সার্ভিস নেটওয়ার্ক। এমন কোনো জায়গা নেই বা এমন কোনো টিয়ার 1 টিয়ার 2 তো সিটি ছেড়ে দিন, একদম আরবান এলাকায়ও
রুরাল থেকে রুরাল এলাকায়ও কিন্তু রয়্যাল এনফিল্ডের সার্ভিস বা স্পেয়ার পার্টস তুমি পেয়ে যাবে, অ্যাভেলেবেল থাকে। Available থাকে। একটা parts সেটা এখন তো একটা হয়ে গেছে যে এখন যে কোনো দোকানে যে কোনো দোকানে পাওয়া যাচ্ছে রয়্যাল এনফিল্ড পার্টস, ঠিক আছে, এটা একটা প্লাস পয়েন্ট আসছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে কি ট্রাস্টেড ইঞ্জিন আছে। কারণ কি আজকে 2016 থেকেই কিন্তু সেম ইঞ্জিন চলে আসছে, সেম গাড়ি চলে আসছে। হ্যাঁ হ্যাঁ আজকে তুমি যদি দেখো একটু অ্যাডভেঞ্চার ক্যাটাগরি, কিন্তু যদি কেউ মার্শাল থাকে কিন্তু সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান 411। এইখান থেকেই কিন্তু প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা লোক কিন্তু সেগমেন্টে এন্ট্রি করেছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান 411কে দেখে। কারণ এমন একটা মেশিন বানিয়েছিল রয়্যাল এনফিল্ড যেটা হচ্ছে গিয়ে কি সব দিক থেকে একদম পারফেক্ট ছিল। তো অর্ণবদা, তুমি তো বললে এই গাড়ির প্লাস পয়েন্টগুলো কী কী রয়েছে, অ্যাডভান্টেজগুলো কী কী রয়েছে। এবার তোমার কাছ থেকে জানবো এই গাড়িটার নেগেটিভ পয়েন্ট কী রয়েছে, ওটা জেনে নেবো। দেখো নেগেটিভ, এটা সবাই জানতে চায়, যে কোনো মানুষ গাড়ি কেনার আগে এটাই চেক করে যে নেগেটিভ কী কী রয়েছে। দেখো এতদিন গাড়িটা 86,000 কিলোমিটার চালিয়ে মোটামুটি আমার যেটা এক্সপিরিয়েন্স, গাড়ির নেগেটিভ জিনিসগুলো যদি জানতে চাও, 1 নম্বর মোস্ট কমপ্লেন হচ্ছে সেটা হচ্ছে গাড়ি বিল্ড কোয়ালিটি। সত্যি বলছি, রয়্যাল এনফিল্ড সবাই বলে যে না একটা ব্র্যান্ড, বিল্ড কোয়ালিটি ভালো হবে, কিন্তু বিশ্বাস করো রয়্যাল এনফিল্ডের বিল্ড কোয়ালিটি ভালো নয়। হ্যাঁ দেখেছি, অনেক জায়গায় দেখেছি এরকম, অনেক জায়গায় আমার হিমালয়ানে তুমি অনেকবার দেখবে যে লাদাখে চাসি ভেঙে পড়ে আছে, ইভেন 450 যেটা আসছে তারও চাসি ইস্যু হচ্ছে, ঠিক আছে। বিল্ড কোয়ালিটি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে কি সব থেকে যেটা আমার মনে হয়, অন্য কারোর ক্ষেত্রে মনে হয় কি জানি না, বাট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কি হাইওয়ে টুরিং এর জন্য। হাইওয়ে টুরিং এর জন্য 411 সিসির গাড়ি আছে, বাট বাইক কিন্তু 110 থেকে 130 এর মধ্যে কিন্তু স্ট্রাগল করা শুরু করে। কিন্তু সব থেকে বেস্ট জিনিস হচ্ছে হাইওয়েতে দরকার স্পিড দরকার। আমি অফ রোডে গেলাম, আমি সিটির মধ্যে চালালাম, বা আমি এমনি নর্মাল জায়গায় কাউকে ওভারটেক করার জন্য ইজিলি পাওয়ার তো পেয়ে যাচ্ছি, মানে টর্ক পেয়ে যাচ্ছি, ইজিলি গাড়ি বেরিয়ে যাচ্ছে। বাট যখন হাইওয়েতে যাও, দেখা যাচ্ছে তুমি 700 কিলোমিটার একটা লং ট্যুর করছো, তখন তো অ্যাকচুয়ালি পাওয়ারটা মেন রোডে, হাই রোডে পাওয়ার লাগবে। তখন তুমি 80 আর 100 তুমি চালালে হবে না, কারণ তোমাকে অনেকটা কাউন্ট মানে কিলোমিটার তোমাকে চেস করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু পাওয়ারটা খুব দরকার আছে, বাট টপ স্পিডটা বা গাড়ির যে সুইট স্পট থাকে না গাড়ির, ওইটা খুব ভালো থাকা দরকার, যেটা এর মধ্যে নেই। এটা একটা ইস্যু হয়। আর হাইওয়ে স্টেবিলিটি যদি কথা বলো, হাইওয়েতে কোনো অসুবিধা নেই, হাইওয়ে স্টেবিলিটি খুব ভালো, অসুবিধার কিছু নেই। গাড়ি ব্রেকিং ফ্রেকিং সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। এটাই আমার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে মাইনাস পয়েন্ট বা নেগেটিভ পয়েন্ট এটাই। আর কি বলবে? আর যদি তুমি হন্ডা বা ইয়ামার সাথে যদি রয়্যাল এনফিল্ডকে তুলনা করো, ঠিক আছে, অবশ্যই তাদের মতো রিলায়েবল ইঞ্জিন নয় রয়্যাল এনফিল্ড, আর কোনোদিন হবেও না। এটা দর্শকরাও সবাই জানে রয়্যাল এনফিল্ড আপনার রাপটাপ ইঞ্জিন থাকবে। আর যেটা যদি বলো এদিক ওদিক থেকে মাঝে মধ্যে রয়্যাল এনফিল্ড মানে আসতে থাকে আওয়াজ, ওগুলো তোমাকে সার্ভিস টু সার্ভিস তোমাকে ঠিক করাতে হবে। তো রাপটাপ ইঞ্জিন যদি হেঁটে যায় তাহলে রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ড হেঁটে যাবে, এটাই হচ্ছে মেইন। আর একটা কথা জেনে নেবো যে তোমার যেহেতু নেগেটিভ পয়েন্টগুলো বলবে, রয়্যাল এনফিল্ডকে কোম্পানিকে কি সাজেস্ট করবে যে কোনটা আপগ্রেড করার জন্য বাইকে সবথেকে বেটার? অ্যাকচুয়ালি তো এখন তো এটা বন্ধ হয়ে গেছে, তো আপগ্রেড করার কিছু নেই, ঠিক আছে। যেটা লাস্ট যে সিরিজটা যেটা এসেছিল, ওই গাড়ি মানে ওই বাইকটাতে বা ওই মডেলটাতে বা ওই ব্যাচটাতে যে বাইকটা বেরিয়েছিল ফ্যাক্টরি থেকে, ওইটার কিন্তু অনেকটাই চেঞ্জ করেছে আর অনেকটাই স্মুথ করেছে গাড়ি, আর কিছু কিছু জিনিসগুলো ঠিক করেছে। তারপরে তো বুঝতেই পারছো যে কম্পিটিশনে অলরেডি যেসব আছে তার জন্য 450 অলরেডি লঞ্চ করে দিয়েছে, আর 450 অবশ্যই খুব ভালো একটা মেশিন রয়েছে। তো বন্ধুরা শুনলেন আমাদের অর্ণবদা আপনার এই যে 411 সিসির যে হিমালয়ান গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, সমস্ত ডিটেলসও আপনাকে বললো। আপনারা যদি আরও অন্য কিছু গাড়ির সম্বন্ধে আপনারা ডিটেলস চান, তাহলে নিচে কমেন্ট বক্সে লিখবেন যে কোন গাড়িটার ব্যাপারে আপনি রিভিউ করতে চাইছেন, আমি রিভিউ করে দেবো, ওটা বলে দেবো। আপনারা নিচে কমেন্টে লিখে দিবেন যে আপনারা কোন গাড়ির রিভিউ সম্বন্ধে জানতে চাইছেন, ওটা কমেন্ট করে লিখবেন। আগামীকালে আমি ওই ভিডিওটা আবার বানাবো, ঠিক আছে। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা, এটা তো হয়ে গেল, আজকে আমরা এই ওনারশিপ ভিডিওর পুরো ওনারশিপ রিভিউ পুরোটা দিলাম। তো নেক্সট ভিডিও আমি এটাকেই নিয়ে আসবো আবার কোনো দিন, যে এটা গাড়ি ফুল অ্যাসোসিরিজ যে লাগানো রয়েছে, সমস্ত কিছু কি কস্টিং পড়েছে না করেছে, ওটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো আজকের জন্য এই ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তব তক বাই বাই, টাটা।